নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে নোটিশ গেল এবার সরাসরি এসআইআর সংক্রান্ত মামলা, এবং নোটিশটা সরাসরি কিন্তু একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার যে কমিশনার জ্ঞানেশ কুমার তাকে উদ্দেশ্য করে দেওয়া হলো, এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে উদ্দেশ্য করে দেওয়া হলো। তার কারণ পশ্চিমবঙ্গে যেভাবে একদম ভোটার লিস্ট থেকে নাম কাটা হয়েছিল এসআইআর এর প্রেক্ষিতে, সেটাকে নিয়ে একটা পিটিশন গেছিল সুপ্রিম কোর্টে, এবং সেটা প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত তার বেঞ্চে গিয়েছিল, এবং সেইখানেই বড় সড়ো কিন্তু এই মুহূর্তে একটা সিদ্ধান্ত গ্রহণ করলো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এবং তার পক্ষ থেকেই এই মুহূর্তে যেটা মূল বক্তব্য উঠে এসেছে যে নাগরিকত্ব ঠিক করার কোনো অধিকার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের নেই, এবং অবশ্যই তারা ঠিক করবে না যে কে দেশের নাগরিক কে দেশের নাগরিক নয়। তাদের শুধুমাত্র অধিকার রয়েছে এসআইআর পদ্ধতির মাধ্যমে যদি তারা মনে করে কেউ ঠিক ভোটার নন, বৈধ ভোটার নন, তার নামটা বাদ দেওয়া, অর্থাৎ ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া আর নাগরিকত্বের তালিকা থেকে নাগরিকত্ব বাদ দেওয়া, এই দুটোর মধ্যে যে একদম আকাশ পাতাল তফাৎ আছে, সেটা কোথাও গিয়ে একদম সুপ্রিম কোর্ট কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, এবং সরাসরি নোটিশ জারি করে জবাব তলব করা, এটা কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে একদম সামগ্রিক যে এসআইআর প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গে হয়েছে সেটাকে কোথাও একটা চ্যালেঞ্জ করা। সম্পূর্ণটা আপনাদের সামনে রাখবো, আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টের কাছে ধাক্কা খাচ্ছে ইলেকশন কমিশন, এবং ইলেকশন কমিশনের দ্বারা নির্ধারিত যে 27 লক্ষ মানুষ যারা এখনো পর্যন্ত ভোটার লিস্ট থেকে বাইরে রয়েছেন, অথচ তাদের কিন্তু এর আগে যখন এসআইআর হয়েছিল 2002 সালে, তখন তাদের কিন্তু নাম ছিল, বা তাদের পূর্বপুরুষের বা তাদের পরিবারের কারো কিন্তু নাম ছিল, তথাপি তারা এবারে 2026 সালের বিধানসভা ভোটে ভোট দিতে পারলেন না। তো সেটাকে নিয়েই একদম সরাসরি একটা পিটিশন হয়েছিল সুপ্রিম কোর্টে, এবং মূল যে জায়গাটা পশ্চিমবঙ্গ সরকারকে কেন নোটিশ দেওয়া হলো, নতুন সরকার তৈরি হয়েছে তাদেরকে কেন নোটিশ দেওয়া হলো, সেইটার মূল জায়গাটা যে যাদের নাম কাটা গিয়েছে এসআইআর পদ্ধতির মাধ্যমে তারা সরকারি যোজনাগুলো পাচ্ছেন না। সেটা লক্ষ্মীর ভান্ডার, অর্থাৎ পরবর্তীতে পরিবর্তিত নাম যেটা অন্নপূর্ণা ভান্ডার, সেটা তারা পাচ্ছেন না, এবং অন্যান্য বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, সেগুলো তারা গ্রহণ করতে পারছে না। কিন্তু কেন পাচ্ছে না, এর পেছনে দায়টা কার? এই সামগ্রিক বিষয়টা, এই প্রশ্নটার জন্যই কিন্তু রাজ্য সরকারকে একটা নোটিশ করা হয়েছে, এবং অবশ্যই কোথাও গিয়ে অমিত শাহ তার যে সামগ্রিক প্ল্যানটা এসআইআর সংক্রান্ত যে প্ল্যান, সেই জায়গাটা অনেকেই বলছেন কিন্তু ধাক্কা খাচ্ছে, পলিটিক্যাল ন্যারেটিভে। তাই বক্তব্য সম্পূর্ণটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করবো আপনাদের সামনে। আপনারা অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন এই ভিডিও, এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিন। আপনাদেরকে জানাই এই মুহূর্তে প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত তার বেঞ্চ থেকে কিন্তু এই শুনানির যে ফলটা বেরিয়ে এসেছে, তাতে বলা হচ্ছে একদম ভোটার লিস্ট থেকে নাম কাটতে পারে ইলেকশন কমিশন, সেটা তাদের একদম রাইট রয়েছে, যেটা একদম সুপ্রিম কোর্ট বলেছিল যে ইলেকশন কমিশন যা সিদ্ধান্ত নেবে ভোটারদের ব্যাপারে সেটাই চূড়ান্ত, আমরা এতে কোনো মন্তব্য করব না। কিন্তু আমরা এতে কোনো মন্তব্য না করলেও ইলেকশন কমিশন তাদের শুধুমাত্র রাইট রয়েছে যে তারা কে বৈধ ভোটার কে অবৈধ ভোটার সেটা ঠিক করবে, এবং ভোটার লিস্ট থেকে নাম বাদ দেবে, তার পরবর্তীতে সেখানেই কিন্তু তাদের কাজ শেষ। তারা ঠিক করবে না যে কে নাগরিক কে নাগরিক নয়। ভারতবর্ষের নাগরিকত্ব সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভোটার লিস্টের উপর নির্ভর করে না, এবং সেই জায়গা থেকেই একদম সরাসরি সুপ্রিম কোর্টের বেঞ্চের বক্তব্য যে সেটা ঠিক করার অধিকার রয়েছে স্বরাষ্ট্র দপ্তরের, অর্থাৎ অমিত শাহের যে দপ্তর গৃহ মন্ত্রকের রয়েছে, অধিকারটা যে কে নাগরিক দেশের কে নাগরিক নয় সেটা তারা ঠিক করবে। এবং যেটা নিয়ম সুপ্রিম কোর্ট আরো একবার মনে করিয়ে দিয়েছে যে যদি কারোর নাম কাটা যায় তার নামটা সরাসরি পাঠাতে হবে স্বরাষ্ট্র দপ্তরকে। স্বরাষ্ট্র দপ্তরের কাছে সময় থাকবে 4 সপ্তাহ, অর্থাৎ 1 মাস। তার মধ্যে তাকে বলতে হবে যে কে নাগরিক কে নাগরিক নয়। কিন্তু সেটাতে বিলম্ব হচ্ছে কেন, সেটা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে একটা প্রশ্ন ওঠে। এবং আপনাদেরকে জানাই একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়েছে, এই যুক্তি খাড়া করে কাউকে সরকারি যোজনা থেকে কি বাদ দেওয়া যায়, এটাও প্রশ্ন উঠেছিল। কারণ অন্নপূর্ণা ভান্ডার আপনারা জানেন যে মহিলাদের অত্যন্ত একটা আকর্ষণের জায়গা, এবং অবশ্যই মহিলা সশক্তিকরণ কিংবা মহিলাদের একদম ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে মাসে
পড়ে যাওয়া, সেই জায়গাটা কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের মতন একটা রাজ্য এবং যেখানে অবশ্যই আর্থিকভাবে অনেকটাই পিছিয়ে থাকা রাজ্য, সেখানে কিন্তু গ্রামের মহিলা বা মফস্বলের মহিলা বা শরৎপ্রবী মহিলা প্রত্যেকের কাছে এটা একটা উপরি পাওনা এবং অবশ্যই তার থেকেও বড় কথা এটা একটা তাদের অর্থনৈতিক ভাবে কিন্তু অনেকটাই স্বাবলম্বী করে। তাই সেই জায়গা থেকে সেটা যারা পাচ্ছে না শুধুমাত্র ভোটার লিস্টে তাদের নাম নেই বলে, তারা কিন্তু কোথাও গিয়ে অ্যাপ্লাই করতেও ভয় পাচ্ছেন। তো সেইখানটাই এই মুহূর্তে কিন্তু আটকে রয়েছে সম্পূর্ণ বিষয়টা, অর্থাৎ 27 লক্ষ মানুষ তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না বিভিন্ন সরকারি যোজনাগুলোর জন্য। সেটা অন্নপূর্ণা ভান্ডার শুধু মহিলাদের জন্য তেমন নয়, তার সঙ্গে বার্ধক্য ভাতা সেটা তো পুরুষরাও পান, সেটা তারা অ্যাপ্লাই করতে পারছেন না। তো সেই সামগ্রিক বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টে উঠেছিল এবং সুপ্রিম কোর্টের বক্তব্য অনুযায়ী যে 27 লক্ষ লোক সরকারি যোজনা পাচ্ছে না, যে সেটা নির্ধারণ করছে রাজ্য সরকার কিসের ভিত্তিতে, যে তারা নাগরিক নয়, এই বিষয়টা উঠে এসেছে গুরুত্বপূর্ণভাবে। তাই রাজ্য সরকারকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। আমরা জানি না পরবর্তীতে বিষয়টা কোন দিকে এগোবে। যদি গৃহ মন্ত্রণালয় থেকে এদের সম্বন্ধে এখনো বলা না হয় যে এরা আদপই নাগরিক নয়, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে সরকারি যোজনা থেকে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্তটাই বা কিভাবে নিল রাজ্য সরকার, এই প্রশ্ন উত্থাপিত হয়েছে। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা সিদ্ধান্ত নিতে পারে, তারা এসআইআর করতে পারে এবং এসআইআর প্রক্রিয়ার মধ্যে তারা সেটাই ঠিক করবে যে তারা কোন কোন ডকুমেন্টসটাকে একদম প্রাধান্য দেবে, কোন কোন ডকুমেন্টস গুলোকে তারা প্রাধান্য দেবে না। সেটা ঠিক আছে, সেটা নিয়ে একটা বিভিন্ন তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা নাগরিকত্ব স্থির করতে পারে না। তাই জন্য কোথাও সরাসরি কিন্তু গিয়ে একটা এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকে চাপ দেওয়া এবং অবশ্যই তাদেরকে প্রশ্ন করা, সেই জায়গাটা উঠে আসছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবং সুপ্রিম কোর্ট কিন্তু কড়া হাতেই সম্পূর্ণ বিষয়টাকে দেখছে। এবং আপনারা জানেন যে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যাওয়া এবং সেটার পরবর্তী সময় থেকে তৃণমূল কংগ্রেস তারা বারংবার সুপ্রিম কোর্টে কিন্তু আর্জি জানিয়েছিল। যখন তৃণমূল কংগ্রেসের একদম ভগ্নপ্রায় দশা হয়নি, ভোটে হেরে যাওয়ার পরেই তারা সুপ্রিম কোর্টে গিয়ে আর্জি জানিয়েছিল যে 27 লক্ষ মানুষের নাম কাটা গিয়েছে এবং একদম সরাসরি এই ধরনের একটা প্রেক্ষিত তৈরি হয়েছে যে অন্তত 70 থেকে 80টা এ ধরনের সিট রয়েছে যেখানে মানুষের নাম বেশি কাটা গিয়েছে কিন্তু জয়ের ব্যবধান কম। এবং সেই ক্ষেত্রে বিহার যখন এসআইআরটা হচ্ছিল তখন সুপ্রিম কোর্ট এরকম একটা মন্তব্য করেছিল যে যদি জয়ের ব্যবধানের থেকে নাম বেশি কাটা যায় তাহলে সেইটা নিয়ে একদম সুপ্রিম কোর্টে পিটিশন করা যেতে পারে এবং সেটাকে সুপ্রিম কোর্ট খতিয়ে দেখবে। তো সেই জায়গাটাও কিন্তু এই মুহূর্তে একটা চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে যে যদি 27 লক্ষ মানুষকে বাদ রেখে ভোটটা হয় এবং সেই ক্ষেত্রে ভোট হওয়ার পরবর্তীতে দেখা যায় যে 32 লক্ষ হচ্ছে ভোটের ব্যবধান, জয়ের ব্যবধান 32 লক্ষ, 2,61,00,000 মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, 2,93,00,000 লোক তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। তো সেই ক্ষেত্রে আরো 27 লক্ষ মানুষ, আমরা বলছি না কখনোই যে এরকম সরলীকরণ করে দেয়া যে 27 লক্ষই তৃণমূল কংগ্রেসকে ভোট দিত, 27 লক্ষ হয়তো সিপিআইএম কে ভোট দিতে পারত, কিন্তু এই যে সামগ্রিক প্রেক্ষিতটা, এই সামগ্রিক জায়গাটা কেন তৈরি হলো যে 27 লক্ষ মানুষকে বাইরে রেখে ভোটটা হলো, এটাও কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন। এবং সেক্ষেত্রেই যে মূল জায়গাটা উঠে আসছে যে এরা নাগরিক কি নাগরিক নয় সেটা সম্বন্ধে অমিত শাহের যে বক্তব্যটা, সেটাও তো তাহলে কোথাও গিয়ে ফেসে যাচ্ছে। তার কারণ অমিত শাহ বলেছিলেন যে আমরা এসআইআর এর মাধ্যমে দেখব যে কাদের নাম লিস্টে রয়েছে এবং দেখব কারা বাইরে বাদ চলে যাচ্ছেন, তো তার মাধ্যমে আমরা একদম অনুপ্রবেশকারী ধরে ধরে বাইরে বের করে দেবে, একদম যাদের নাম ভোটার লিস্টে থাকবে না তারা অনুপ্রবেশকারী, তেমন একটা বলেছিলেন অমিত শাহ বক্তব্যে। কিন্তু সেই বক্তব্যটাও তো কোথাও গিয়ে সুপ্রিম কোর্টের আজকের এই যে রায় সেটার দ্বারা একদম চ্যালেঞ্জড হয়ে যাচ্ছে। তার কারণ একদম সুপ্রিম কোর্ট বলছে এসআইআর এর মাধ্যমে নাম বাদ যাওয়া তার মানে এটা নয় যে তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে কিংবা নাগরিকত্ব তাদের থাকবে না। তো অমিত শাহ যে বলেছিলেন যাদের নাম বাদ যাবে এসআইআর এর মাধ্যমে তাদেরকে আমরা অনুপ্রবেশকারী হিসেবে সম্পূর্ণ ট্রিটমেন্ট দেব একটা, সেই জায়গাটাও তো একদম সরাসরি প্রশ্নচিহ্নের মুখে উঠছে, অনেকে এই প্রশ্নটাও তুলছেন। সুতরাং সম্পূর্ণটা মিলিয়ে এই মুহূর্তে একদম জোড়া ধাক্কা দিল সুপ্রিম কোর্ট এবং এসআইআর সংক্রান্ত শুনানি সেটা অবশ্যই এই মুহূর্তে অনেকটাই স্থিমিত হয়ে গিয়েছে, যেহেতু ভোটের রেজাল্ট বেরিয়ে গিয়েছে, নতুন সরকার তৈরি হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঘটনা যেটা
এসআইআর এর সম্পূর্ণ প্রক্রিয়া এবং এসআইআর নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল সেটা যে সুপ্রিম কোর্টে গিয়েছিল, সেই শুনানিগুলো যখন হচ্ছে তখনই কিন্তু সম্পূর্ণ বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে। ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনের যে কাজকর্ম সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তাই আপনাদের সামনে পুরোটা রাখলাম। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এসআইআর এর মাধ্যমে আপনাদের কারোর নাম কি অ্যাবজুডিকেশনের মাধ্যমে বাদ চলে গিয়েছে, আপনারা ভোট দিতে পারেননি? যদি কেউ তেমন থাকেন আমাদের দর্শক, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনাদের অভিজ্ঞতা সম্পূর্ণ বিষয়টা সম্পূর্ণ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং যারা ভোট দিয়েছেন তারাও কমেন্ট করতে পারেন এবং অবশ্যই আপনারা সম্পূর্ণ বিষয়টাকে কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের নজর দিয়ে আমরা একটু দেখতে